বাংলার সবচাইতে প্রাচীন এবং ঐতিহ্যবাহী রথযাত্রা হল মাহেশের রথযাত্রা। বহু ভক্তবৃন্দ রথযাত্রার দিনের অনুষ্ঠান সূচি জানতে চান। এই ভিডিওতে মাহেশ জগন্নাথ মন্দিরের সম্পাদক শ্রী পিয়াল কৃষ্ণ অধিকারী আমাদের জানাবেন জগন্নাথদেব ভক্তদের কখন দেখা দেবেন, রথের দড়িতে টান পড়বে কখন এবং মাসির বাড়ি বা কতক্ষণে পৌঁছবে। অর্থাৎ রথযাত্রার সম্পূর্ণ অনুষ্ঠান সূচি আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সোমেন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমি পিয়াল কৃষ্ণ অধিকারী, সম্পাদক, মাহেশ জগন্নাথ মন্দির। আগামী 14ই জুলাই হচ্ছে নবযৌবন উৎসব। ওই দিন আমাদের সকাল থেকেই মঙ্গলারতি হয়ে যাবার পর গর্ভগৃহের দরজা সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে। এই দিন ওনাকে স্বর্ণবেশ, রাজবেশে ওনাকে সাজানো হবে, সোনার মুকুট পরিয়ে দেওয়া হবে, সোনার হাত পরিয়ে দেওয়া হবে, সোনার কান পরিয়ে দেওয়া হবে। উনি রাজা সেজে বসবেন রত্নবেদী থেকে তার নিচের বেদিতে। ওই দিন সকল ভক্তগণেরা আসেন, ওনাকে মিষ্টান্ন নিবেদন করেন। এই মিষ্টান্ন যে নিবেদন হয়, সকলে মিলে যে ছুটে আসেন, আমাদের সেই জগন্নাথ দেবের সেই চিরাচরিত যে গল্প, যে উনি ওনার হাতের বালা বন্ধক রেখে উনি গুটকে সন্দেশ আর বালা সন্দেশ খেয়েছিলেন। তাই যে সকল ভক্তগণেরা এই ইতিহাস জেনে থাকেন, তাই জন্য তারা গুটকে সন্দেশ, বালা সন্দেশ নিয়ে আসেন এই নবযৌবনের দিন। উনি পেট ভরে সন্দেশ খান, মিষ্টি খান। এই নবযৌবনের দিন ওনার অভিষেক হবে, ওনার প্রাণ প্রতিষ্ঠা হবে, ওনার চক্ষু দান হবে, হোম যাগযজ্ঞ হবে। তো উনি রাজা সেজে স্বর্ণালঙ্কারে ভূষিত হয়ে, পুষ্পমাল্যে ভূষিত হয়ে তিনি রাজা সেজে সকল ভক্তদের উনি দর্শন দেবেন। এই 14ই জুলাই আপনারা সকলে মিলে আসবেন। এই নবযৌবনের দিন আপনারা দেখবেন উনি রাজা সেজে বসে আছেন এবং উনি এতটাই কৃপালু, এতটাই দয়ালু। আগামী 16ই জুলাই উনি আর গর্ভগৃহের ভেতরে থাকবেন না, উনি আপনাদেরকে দর্শন দেওয়ার জন্য উনি চলে আসবেন বাইরের চাতালে। উনি গর্ভগৃহ থেকে উনি নিজে বেরিয়ে আসছেন বাইরের চাতালে, যাতে সকল ভক্তগণেরা ওনাকে দর্শন পায়। আগামী 16ই জুলাই হচ্ছে আমাদের 630 বছরের শ্রীপাঠ মাহেশের, ঐতিহাসিক শ্রীপাঠ মাহেশের রথযাত্রা উৎসব। সকাল 4:30টার সময় আমাদের মঙ্গলারতি হয়ে যাবার পর আমাদের দরজা সম্পূর্ণভাবে খুলে যায়। সকাল 4:30টার সময় মঙ্গলারতি, তারপরে অগণিত ভক্তদের ঢল নামে ওনাকে এক পলক দেখবার জন্য। উনি তখন গর্ভগৃহের ভেতরেই থাকেন। ঠিক সকাল 8টার সময় ওনাকে ভোগ নিবেদন করা হয়, অন্নভোগ নিবেদন করা হয়। সকাল 8টার সময় উনি ভোগ খেয়ে উনি বাইরের চাতালে সকল ভক্তদের উনি দর্শন দেন এবং সেই সময় অগণিত ভক্তদের ঢল নামে, এত লক্ষ লক্ষ ভক্তের যে ঢল নামে, আমাদের জগন্নাথজিউ ট্রাস্টি বোর্ডের সকল আধিকারিকগণ, সকল ভলেন্টিয়ারগণ থেকে শুরু করে আমাদের বিভিন্ন এনজিও সংস্থা আছে, সকল তাদের মেম্বাররা এবং বিশেষ করে পুলিশ প্রশাসন যথেষ্টভাবে আমাদেরকে সাহায্য করেন। পুলিশ প্রশাসন যথেষ্টভাবে সজাগ আছে আমাদের এই রথযাত্রা উৎসবকে সুষ্ঠুভাবে নির্বিঘ্নে সুসম্পন্ন করবার জন্য। ঠিক সকাল 8টার পরে উনি যে বাইরের চাতালে বেরিয়ে আসবেন, তখন থেকে বাইরের চাতাল থেকেই উনি ভক্তদের দর্শন দেবেন, পুজো গ্রহণ করবেন এবং দুপুর 2টোর সময় ওনার শুভ সূচনা হবে, রথযাত্রার সূচনা। দামোদর শিলা, রঘুবীর শিলা সকলে মিলে, সকল ভক্তগণেরা মিলে, যারা যারা ডিস্টিংগুইশ পার্সনরা আছেন, তারা সেই দামোদর শিলা নিয়ে উঠবেন রথের ওপর। প্রথমে উঠবে দামোদর নারায়ণ শিলা, কারণ উনি তো যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন। সত্য যুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, দ্বাপরে কৃষ্ণ আর কলিতে উনি জগন্নাথ।
একে একে আমরা প্রথমে নারায়ণ শিলা ডিস্টিংগুইশ পার্সনদের হাতে দিই, তারপরে মা সুভদ্রাকে দেওয়া হয়, তারপরে বলভদ্রদেবকে দেওয়া হয়, তারপরে জগতের নাথ, জগতের পিতা, পরম পিতা জগদীশ্বর জগন্নাথকে আমরা লেপ কম্বল মুড়ি দিয়ে, সেই চিরাচরিত প্রথা অনুযায়ী লেপ কম্বল মুড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে বেঁধে আমরা তুলি রথের ওপর। এইভাবেই আমরা রথযাত্রা উৎসবের চিরাচরিত প্রথা হিসেবে আমরা পালন করি। ঠিক বিকেল 4টের সময় যে রথের ওপরে যে আমরা তুলি, বিকেল 4টের সময় আমাদের রথের টান শুরু হয়। তার আগে আমরা সুন্দরভাবে রথের চারতলায় আমাদের যে রথ আছে, একটি রথ 50 ফুট উচ্চতা, 125 টন ওজন, বড় বড় 12টা লোহার চাকা আছে, কাঠের পাটাতন এবং সম্পূর্ণ লোহার স্ট্রাকচার, আয়রন স্ট্রাকচার, এবং দুটো বড় বড় রশি আছে, যেটা রথের রশি, 100 গজ 100 গজ 200 গজ, এবং আরেকটা রশি আমরা এক্সট্রা রেখে দেওয়া হয় ইমার্জেন্সি, কারণ আমাদের কোনো ব্রেক নেই। ব্রেকের জন্য আমরা একটা বড় 50 ফুটের একটা বড় কাঠের বিম আমরা ইউজ করি, রথের চাকায় আমরা ফেলে দিই, যদি কোনো সময় ব্রেক হিসেবে আমরা রথটাকে দাঁড় করানোর প্রয়োজন মনে হয়। এবং আমাদের যেহেতু স্টিয়ারিং নেই, সেই হিসেবে ডান দিক বাঁ দিক করবার জন্য ঝামা ইট ব্যবহৃত করা হয়। এই রথের একদম সিংহাসনে চারতলায় জগন্নাথ মহাপ্রভু অধিষ্ঠান করেন, ওনাকে পুষ্পমাল্যে ভূষিত করা হয়, স্বর্ণ অলঙ্কারে ভূষিত করা হয়, উনি রাজা সেজে বসে থাকেন রথের ওপর। এবং তৃতীয় তলায় আমরা রামলীলার চিত্র দিয়ে আমরা ঢেকে দিই পুরো রথটাকে, দ্বিতীয় তলায় আমরা কৃষ্ণ লীলার চিত্র দিয়ে ঢেকে দিই, এবং একদম নিচের তলায় গ্রাউন্ড ফ্লোরে আমরা চৈতন্য লীলার চিত্র দিয়ে ঢেকে দিই। এবং রথ শুরু হবার আগে হরি হরি বল বলা হয়, সেই সময় বিউগল বাজবে, কাঁসর ঘন্টা বাজবে, রথের রশি ধরে লক্ষ লক্ষ ভক্তের টান পড়বে, এবং রথের রশি যখন মনে হয় যে এই সময় ছাড়া দরকার, সেই সময় রথের রশি ফলস করে দেওয়া হয়, এবং প্রশাসন থেকে, পুলিশ প্রশাসন থেকে দু সাইডে দুটো স্কাই ফায়ারিং হয়। এইটাই হচ্ছে বলা হয় রথের মাইসের রথে গুলি চলেছে। এটা সেই চিরাচরিত প্রথা অনুযায়ী আকাশে ফায়ারিং হয়, সেই সময় হুইসেল বাজে, বসু পরিবারের সামনে থাকে, হুইসেল বাজে, সেই সময় রথের রশি আস্তে 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 ছেড়ে দেওয়া হয়। এইভাবেই আমরা রথের নিয়ে যাওয়া হয় মাসির বাড়ি। এই মাসির বাড়িতে আমরা যে রথ পৌঁছয়, এই যে আপনারা জেনে রাখবেন, এই মাসির বাড়ি কিন্তু মায়ের বোন মাসি নয়। এই মাসি হচ্ছে জগন্নাথ দেবের জন্মবেদী বলা হয় মাসির বাড়ি। এই জন্মবেদী হচ্ছে জগন্নাথ দেব কিন্তু ওখানেই জন্মগ্রহণ করেছিলেন। জগন্নাথ তো মনুষ্য বেদী, একটা মানব রূপ, তো মানব রূপে যেমন আমরা যেমন জন্মগ্রহণ করি, জগন্নাথ দেবেরও জন্মগ্রহণ হয়েছিল ধরা হয় এই গুন্ডিচা বাটিতে, যেমন মাসির বাটিতে, মাসির বাড়ি। এটা অপভ্রংশ হয়ে মাসি হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু রাজা ইন্দ্রদম্নুর স্ত্রীর নাম হচ্ছে গুন্ডিচা, গুন্ডিচা হচ্ছেন ওনার মা। তাই জন্য এই রত্নবেদী, রত্নবেদী হচ্ছে জগন্নাথ দেবের সারা বছর যেখানে অধিষ্ঠান করেন, সেটা হচ্ছে রত্নবেদী জগন্নাথ মন্দির। এবং জগন্নাথ দেব যখন যান রথে করে মাসির বাড়ি, সেই সময় বলা হয় ওটা হচ্ছে জগন্নাথ দেবের জন্মবেদী। বলা হয় যে জগন্নাথ দেবকে রত্নবেদীতে সারা বছর দর্শন আপনারা করুন, কিন্তু একবার যদি আপনারা জন্মবেদীতে দর্শন করেন, সহস্র বছর রত্নবেদীতে দর্শনের সমযুক্ত ফল লাভ আপনারা পাবেন যদি জন্মবেদীতে একবার আপনারা দর্শন করেন। এগুলো আপনারা জেনে রাখবেন। এবং জগন্নাথ দেবের ওইখানে যদি এটাও বলা হয়, সকালের থেকে আপনারা যদি সন্ধ্যেবেলা দর্শন করেন আরো পুণ্য লাভ হয় জগন্নাথ দেবকে জন্মবেদীতে। যে কটা দিন, 9টা দিন যেহেতু ওখানে থাকছে, 9 দিনের মাথায়, যেহেতু আমাদের উৎকল মত, পুরী আর মাহেশ হচ্ছে উৎকল মত, উৎকল মতে আমরা আবার 9 দিনের মাথায়, যেহেতু 24শে জুলাই আমাদের সেই উল্টো রথ, 9 দিনের মাথা, 16ই জুলাই সোজা রথ, উল্টো রথ 24শে জুলাই, এই 9 দিনের মাথায় আবার ওনাকে
সেই হরিবোল সংকীর্তন সহকারে জগন্নাথ দেবকে নিয়ে আসা হয় আমাদের রথের ওপর। তার মধ্যে 16 জুলাই থেকে 24 জুলাইয়ের মধ্যে দুটো বিপত্তারিণী পড়বে। যেমন এবছরে বিপত্তারিণী হচ্ছে 18 জুলাই এবং 19 জুলাই হচ্ছে দ্বাদশ গোপাল উৎসব। এটি মাহেশের সব থেকে বিখ্যাত। মাহেশের জগন্নাথ মন্দিরে আপনারা আসবেন, এইখানে আপনাদের সন্ধ্যে 6টা নাগাদ আমাদের যাত্রা হবে। আমরা জগন্নাথ দেবের মূর্তি, প্রতীকী মূর্তি নিয়ে এবং চৈতন্য মহাপ্রভুর মূর্তি নিয়ে আমরা হরিবোল সংকীর্তন সহকারে আমরা যাব মাসির বাড়ি। কারণ এই দিনকে দ্বাদশ গোপাল উৎসব কেন বলা হয়? চৈতন্য মহাপ্রভু বিভিন্ন জায়গায় বিভিন্ন যাদের যাদের দায়ভার দিয়েছিলেন সেই জায়গাটাকে বলা হয় শ্রীপাঠ। তাই জন্য মাহেশ হচ্ছে শ্রীপাঠ। আমাদের যেমন ঠাকুর কমলাকর পিবলাই, আমরা হচ্ছি ঠাকুর কমলাকর পিবলাইয়ের আমি বংশধর। চৈতন্য মহাপ্রভু, এটা বলে রাখি আগের একটু ইতিহাস, চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলের পথে যাত্রা করছিলেন সেই সময় তার সাথে জগদানন্দ, মুকুন্দ, নিত্যানন্দ সকলে মিলে যাচ্ছিলেন। সেই সময় ঠাকুর কমলাকর পিবলাইকে বলেছিলেন যে তোমার আমার সাথে নীলাচলে গিয়ে লাভ নেই, তুমি মাহেশেতে যাও। মাহেশেতে সুরানটি সাতকোষ পশ্চিম মাহেশ নামক এক গ্রাম আছে, সেই মাহেশেতে গিয়ে সেই ধুমানন্দ ব্রহ্মচারীর কুটির থেকে আমাদের জগন্নাথ দেবের হচ্ছেন দুটো সেবক। প্রথম যিনি প্রতিষ্ঠা করেছিলেন ওনার নাম হচ্ছে সাধক ধুমানন্দ ব্রহ্মচারী এবং দ্বিতীয় সেবক হচ্ছেন ঠাকুর কমলাকর পিবলাই। এই ঠাকুর কমলাকর পিবলাইকে মাহেশের দায়ভার গ্রহণ করতে বলেছিলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। পরে নিত্যানন্দ মহাপ্রভু আরো এই জায়গাটাকে আরো প্রসারিত করেন ঠাকুর কমলাকর পিবলাই যাতে কোনো অসুবিধা না হয়। সেই ঠাকুর কমলাকর পিবলাই আছেন, অভিরাম গোস্বামী আছেন, আমাদের পুরুষোত্তম ঠাকুর আছেন, কানাই ঠাকুর আছেন, নগর পুরুষোত্তম ঠাকুর আছেন। এই এনারা হচ্ছেন দ্বাদশ গোপাল। এই ঠাকুর কমলাকর পিবলাই হচ্ছেন দ্বাদশ গোপালের পঞ্চম গোপাল। দাপর যুগের মহাবল সখা হচ্ছেন ঠাকুর কমলাকর পিবলাই। তিনি 64 মহন্তের কিন্তু অন্যতম মহন্ত। বৃন্দাবনে যখন যাওয়া হবে আপনারা দেখবেন যেখানে 64 মহন্তের সমাধি আছে ওখানেও আমাদের পূর্বপুরুষ ঠাকুর কমলাকর পিবলাইয়েরও সমাধি আছে। এই সন্ধ্যে 6টার সময় 19 জুলাই আপনারা চলে আসবেন। যেদিন দ্বাদশ গোপাল উৎসব, আমাদের এখান থেকে হরিবোল নাম সংকীর্তনের মাধ্যমে জগন্নাথ দেবের প্রতীকী এবং চৈতন্য মহাপ্রভুর মূর্তি নিয়ে আমরা বেরোবো হরিবোল সংকীর্তন সহকারে, হরিনাম সহকারে দ্বাদশ গোপালের সেই মাহাত্ম্যটাকে বজায় রাখবার জন্য। এবং রথের চারপাশে এই চৈতন্য মহাপ্রভু সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে রবিবার পড়েছিল সেই রবিবারই দ্বাদশ গোপাল উৎসব বলে খ্যাত। কারণ ওই দিন উনি রথের চারপাশে হরিনাম সংকীর্তন করেছিলেন তার দ্বাদশ পার্শ্বদের নিয়ে। এটা একমাত্র মাহেশে খুব বিখ্যাত। তাই জন্য আপনারা আসবেন মাহেশের জগন্নাথ মন্দিরে। এবং আগামী 21 জুলাই হচ্ছে আরেকটা বিপত্তারিণী। প্রথম বিপত্তারিণী বললাম শনিবার এবং মঙ্গলবার হচ্ছে 21 জুলাই হচ্ছেন বিপত্তারিণী। তারপরে আমাদের 20 জুলাই হচ্ছে হোরা পঞ্চমী। পঞ্চমীর দিন জগন্নাথ দেবের স্ত্রী তো এখানে ভিক্ষা করছেন, লক্ষ্মী ঠাকুর। জগন্নাথ দেব তো চলে গেছেন, তো স্ত্রী তো রেগে গেছেন যে আমাকে ছেড়ে তুমি, আমাকে না নিয়ে তুমি কেন চলে গেছো। পুরো মানব রূপ দেখুন, জগন্নাথ দেব যখন চলে গেছে ওখানে, তো স্ত্রী তো যেহেতু এখানে ভিক্ষা করছে, স্ত্রী মশাল জ্বালিয়ে জগন্নাথ দেবকে বশীকরণ করে আসছে যে হাজবেন্ড তো আসছে না, বর তো আসছে না, আমার স্বামী তো আসছে না, কেন স্বামী তুমি আসছো না কেন। স্বামীকে বশীকরণ করে আসছে। কিভাবে বশীকরণ করছে? সর্ষে পোড়া দিয়ে বশীকরণ করছে। তাই জন্য বলা হয় 12 মুঠে সর্ষে 13 মুঠে রাই, চললে সর্ষে কামাক্কা যাই, সর্ষে করে চরবর, জগন্নাথের মন করে ধরপর। জগন্নাথ দেব লক্ষ্মীর সাথে আর দেখা দিলেন না, দরজা বন্ধ করে দিলেন। লক্ষ্মী ঠাকুর আসার সময় একটা কাঠ ভেঙে চলে এলেন, রথের একটা কাঠ এক টুকরো ভেঙে চলে এলো রাগে। এবার জগন্নাথ দেব যখন আবার উল্টো রথের দিন আসছে সবাইকে ঢুকতে দিল লক্ষ্মী ঠাকুর। একে একে নারায়ণশিলা ঢুকে গেল, মা সুভদ্রা ঢুকে গেল, বলভদ্রদেব ঢুকে গেল, জগন্নাথ দেবকে আর ঢুকতে দিল না। জগন্নাথ দেব যখন আসছে তখন লক্ষ্মী ঠাকুর বলছে আমি তো তোমাকে ঢুকতে দেবো না।
জগন্নাথ বলছে, কেন? আমি তোমার জন্য রসগোল্লা নিয়ে এসেছি, রসগোল্লা ভোগ হয়, রসগোল্লা নিয়ে এসেছি, তুমি রসগোল্লা খাও। বলছে, না না, আমার রসগোল্লা খেয়ে লাভ নেই, তুমি এতদিন আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলে। তাই জন্য বলা হয় মানভঞ্জন, রসগোল্লা দিয়ে ওনার মানভঞ্জন করা হয়, এরও একটা ইতিহাস। তো এইভাবেই আমরা জগন্নাথ দেবের সংস্কৃতি, যেটা জগন্নাথ সংস্কৃতি, জগন্নাথ সাহিত্য, আমরা চর্চা করে থাকি এবং এটা পালন করে থাকি। আমাদের এই মাহেশের সেই জগন্নাথ দেব, এই জগন্নাথ দেবকে দেখেই কিন্তু চৈতন্য মহাপ্রভু ফেন্ট হয়ে গেছিলেন। এই জগন্নাথ দেবকে দেখেই রামকৃষ্ণ ঠাকুর বললেন, তবু জগন্নাথ জগতের নাথ, আমি কি জগৎ ছাড়া? তুমি তো জগন্নাথ, তো জগতের নাথ, আমি তো জগতের বাইরে নই, হে প্রভু তোমার চরণে আমাকে ঠাঁই দাও। রামকৃষ্ণ ঠাকুর বললেন, এই মাইসেতে এসে এই জগন্নাথ দেবকে দেখেই আপনারা এই জগন্নাথ দেবকে স্পর্শ করছেন, কারণ সারা বছর রত্নবেদিতে স্পর্শ করা যায় না, এই রথের দিন, রথের সময়ই জগন্নাথ দেবকে স্পর্শ করতে পারবেন। এটা চারটিখানি ব্যাপার নয়, 630 বছরের মহাপ্রভু আর কোথায় আছে? মা শারদা এসেছেন, ভক্তকবি গিরিশচন্দ্র এসেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন, বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসের প্রেক্ষাপটে মায়েসের রথের কথা উল্লেখ আছে যে রাধারানী নামক এক বালিকা মায়েসের রথ দেখতে গিয়া হারিয়া গেছিল। মায়েসের রথের মেলায় সেই রাধারানী, এই ইতিহাস তো আর কোথাও নেই। তাই জন্য সবাই ছুটে আসে এই মহাপ্রভুকে দেখবার জন্য এই মাহেশে। আপনারা সকলে মিলে আসবেন, এই মাহেশে জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করবেন, দর্শনই হচ্ছে ফল লাভ। বন্ধুরা, এই ভিডিওতে আপনারা জানতে পারলেন মাহেশ জগন্নাথ দেবের রথযাত্রার সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। সবাই বলুন জয় জগন্নাথ। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও।